দর্শক বন্ধু, দাঁত যখন নড়ে যাচ্ছে আমরা চিন্তিত হচ্ছি, অত্যন্ত টেনশনে থাকছি এবং এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় সকলের ঘরে ঘরে। নড়বড়ে দাঁত মজবুত করার উপায় কি? দাঁত নড়ে যাচ্ছে কেন, এর কারণ ও চিকিৎসা, এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনাদের যাবতীয় যা প্রশ্ন আছে তার উত্তর কিন্তু আজকের আলোচনায় আপনারা পাবেন। অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি, প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য। আসুন আমরা আজকে আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, আমি ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরা। আমি আসলে একজন পেরিওডন্টিস্ট এবং ইমপ্লান্টোলজিস্ট। সেই সঙ্গে আমি কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সের পেরিওডন্টিক্সের অধ্যাপক। আমি আপনাদের কাছে কিছু হেলথ টিপস বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ামে নিয়ে আসি। এখানেও হেলথ ইম্প্যাক্ট মাধ্যমে আনার চেষ্টা করছি, যাতে আপনারা এবং সমস্ত আপামর যারা এই চ্যানেলের দর্শক আছেন সবাই উপকৃত হন। এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকটা একটু ইন্টারেস্টিং টপিক। শোনা যাক এই ব্যাপারটা কি। ডাক্তারবাবু, আমরা দেখেছি প্রচুর দর্শক এই বিষয়ে একটা প্রশ্ন থাকে, তাদের একটা সাধারণ প্রশ্ন যে দাঁত পড়েনি কিন্তু দাঁত নড়ে যাচ্ছে, দাঁত নড়ে যাওয়ার সমস্যা, এবং সেটা অত্যন্ত অল্প বয়স থেকেই মানুষের শুরু হয়ে যাচ্ছে। প্রথমে জানতে চাইবো চিকিৎসা বা প্রতিকার তো জানবোই, কিন্তু শুরুতে জানতে চাইবো যে দাঁত নড়ে যাওয়ার সমস্যা কেন হচ্ছে, কারণটা কি, মূল কারণটা। প্রথমে এইটার না একটা উপক্রমণিক কাজ, মানে যেটাকে আমরা প্রিলিউড বলি। আগে একদম ঠিক প্রশ্ন করছে, লোকের দাঁত নেওয়ার সমস্যা নিয়ে তো আমার কাছে আছেই, কিন্তু লোকের বোঝা উচিত যে মানুষ আমরা সবার জন্য বুঝতে পারি যে দাঁতটা কেন নড়ছে। সেটা যদি না বুঝতে পারি তাহলে এখনো যাদের দাঁত নড়ছে না তারা আমার কাছে না এসে এই জিনিসটাকে প্রিভেন্ট করতেও পারবেন না। কোনো না কোনো সময় হয়তো দাঁত নড়ে যাবে। প্রথম কথা, আমি তো ছোটোবেলায়, জানি না তুমি শুনেছো কিনা, আমি ছোটোবেলায় শুনেছি যে বয়স হয়ে দাঁত নড়ে যায় এবং দাঁত পড়ে যায়। আমার দাদু ঠাকুরদার হয়েছিল। আসলে এটা কিন্তু ঠিক নয়, এটা একটা মিথ। কারণ বয়স বেশি হলে তোমাদের হাত পা খুলে পড়ে যায় বা মাথা খুলে যায় বা চোখ খুলে আসে, তার দাঁত কেন অন্য পড়ে যাবে? আসলে আগেকার দিনে যেহেতু যে কারণে এই অসুখটা হয়, দাঁত নড়ে যাওয়ার সমস্যা এবং সেখান থেকে পড়ে যাওয়া, এই সংক্রান্ত ব্যাপারে খুব বেশি জানা ছিল না এবং তার চিকিৎসাও ছিল না। সেজন্য এই জিনিসটাকে আমরা একদম নর্মালভাবে ভেবে নিয়েছিলাম। আসলে এটা একদম স্বাভাবিক নয়। এটা কিন্তু আজকের দিনে জিনিসটা অনেক তার ফ্রিকোয়েন্সি কমে এসছে, কারণ এখন আমরা অনেক তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি ট্রিটমেন্টও করতে পারি। প্রথমে জানি দাঁতটা কেন নড়ে যায়। দাঁত নড়ার মূল দুটো কারণ। প্রথম কারণটা একটু কম সংখ্যায় হয়, সেটা হচ্ছে ট্রমা। মানে আমি পড়ে গেছি, আমার বুকে চোট লেগেছে, আমার সঙ্গে কোনো ধাক্কাধাক্কি হয়েছে, কোথাও একটা ধাক্কা খেয়ে কিছুভাবে দাঁতটা নড়ে গেছে। বা অনেক সময় এরকম হয়, অ্যাভালশন বলি, কমপ্লিট দাঁতটা খুলে হাতেও চলে এসেছে, এরকম হতে পারে। এটা একটা দাঁত নড়ে যাওয়ার কারণ, সেটা হচ্ছে চোটাঘাত। এটা কিন্তু খুব কম সংখ্যায় হয়, অ্যারাউন্ড 15% কেসে। বাকি 85% কেসে দাঁত নড়ার কারণটা কিন্তু পেরিওডন্টাল ডিজিজ, যেটাকে আমি একটু পরিষ্কার করে বললে ভালো হবে। সবার বোঝার সুবিধার জন্য আমি এটা বলছি, পেরিওডন্টাল ডিজিজ যেটা, সেটা কিন্তু প্রথম স্টেজের ডিজিজ নয়, এটা একটা ক্রনিক ডিজিজ। ক্রনিক মানে তো আমরা জানি যেটা অনেক দিন ধরে আছে, এরকম একটা ডিজিজ। এই ডিজিজটা, এই অসুখটা প্রথমে একটা শুরু হয় যে অসুখটা দিয়ে, সেটার নাম আমরা অনেকেই শুনেছি, এর নাম জিঞ্জিভাইটিস। মানে মাড়িতে একটা ইনফেকশন হলো, ইনফ্লামেশন হলো, কিন্তু তখন কিন্তু দাঁত নড়ে যায় না। তখন শুধু দাঁত ব্রাশ করতে গেলে রক্ত পড়ে, বা মুখে একটু খারাপ গন্ধ হয়, মুখে একটু টেস্ট নোনতা নোনতা টেস্ট হয়। কিন্তু এরপরে যদি আবার ট্রিটমেন্ট না করি বা ডাক্তারের কাছে না যাই এই স্টেজে, সেক্ষেত্রে কিন্তু অসুখটা, যে হাড়ের মধ্যে দাঁতটা আছে, আমাদের চোয়ালের হাড়, সেইখানে পর্যন্ত ইনফেকশনটা ছড়িয়ে পড়ে। তখন অসুখটা একটা পোশাকি নাম আছে। নামটা, যে নামটা খুব কমন সেটা পরে বলছি, কারণ সেই নামটা এখন আর ব্যবহার হয় না। আমাদের ডাক্তারি পরিভাষায় পোশাকি নাম পেরিওডন্টাইটিস। এই অসুখটাকে আপনারা চেনেন, কিন্তু অন্যভাবে চেনেন। কেন? এই অসুখটা বহুদিন ধরে শুনেছেন ছোটবেলা থেকে, দাঁতে পায়োরিয়া হয়। এই অসুখটাই আসলে পায়োরিয়া, কিন্তু আমরা এখন এই অসুখটাকে আর পায়োরিয়া বলি না, এখন আমরা আমাদের পরিভাষায় এটাকে পেরিওডন্টাইটিস বলি। মানে দাঁতের শুধু মাড়িতে নয়, দাঁতের যে হাড়ের সাপোর্টে দাঁতটা রয়েছে সেই হাড়, এবং তার মধ্যে দাঁত এবং হাড়ের মধ্যে যে লিগামেন্ট আছে তাতেও এই ইনফ্লামেশনটা ছড়িয়ে পড়েছে। সেই জন্য অসুখটাকে আমরা পেরিওডন্টাইটিস বলি। এবার অসুবিধাটা কোথায়?
আপনাকে একটা উদাহরণ দিই। একটা লাইট পোস্টটার মাটির তলায় 10 ফুট পোতা আছে, ওপরে 6 ফুট আছে। এটা একটা দাঁত, যার ওপরটা দেখা যাচ্ছে কিছুটা, তার প্রায় ডবল বা কোনো কোনো ক্ষেত্রে 2.5 গুণ হাড়ের মধ্যে আছে। এইবার যদি এরকম হয় যে একজন মানুষকে এই বললাম, এই যে লাইট পোস্টটা পোতা আছে মাটিতে 10 ফুট, 3-4টে কোদাল নিয়ে এরা, এই মানুষগুলো ব্যাকটেরিয়ার মতো, যদি কুপিয়ে সাইড থেকে মাটিগুলো তোলা যায় আস্তে আস্তে, যেরকম হাড়গুলো ক্ষয়ে যায় ব্যাকটেরিয়ায়, তখন কিছুক্ষণ বাদে দেখা যাবে এই লাইট পোস্টটা কিন্তু নড়তে শুরু করেছে, কারণ ওর সাপোর্ট যে অংশটা মাটির মধ্যে আছে সেটা অনেক কম, বরং তার থেকে অনেক বেশি অংশ মাটির বাইরে আছে। এই হাড়ের ক্ষেত্রেও তাই। হাড়টা যখন ব্যাকটেরিয়া ক্ষয়ে ফেলে, এই ব্যাকটেরিয়াল ডিজিজে, পেরিওডন্টাইটিসে যখন হাড়টা চলে যায়, তখন দাঁতের যে সাপোর্ট, আমরা বলি ক্রাউন রুট রেশিও অল্টার্ড হয়ে গেছে, মানে যে অতটুকু সাপোর্ট তার থেকে অনেক বেশি আনসাপোর্টেড দাঁত রয়েছে, সেজন্য না দাঁতটা নড়ে যাচ্ছে। এবার এই অসুখটা কিন্তু একদিনে হয় না, মানে একদিনে হয় না তার বলার উদ্দেশ্যই যে আপনি অসুখটা কিন্তু হওয়ার আগে আপনাকে অনেক জানান দেবে। অসুখটা শুরু হয় কীভাবে বললাম, মুখে দুর্গন্ধ, মুখে দাঁত ব্রাশ করতে গেলে 2-1 ফোঁটা রক্ত, বা কোনো কোনো সময় সকালবেলা উঠে থুতু ফেললে রক্ত, এখান থেকে শুরু হয়। আস্তে আস্তে অসুখটা বাড়তে থাকে, অসুখটা খুব স্লোলি প্রোগ্রেস করে। হ্যাঁ, তবে যদি এরকম হয় আপনার ফ্যামিলির হিস্ট্রি আছে, বাবা বা ঠাকুরদা বা মা বা মায়ের দিকের দাদু এদের এরকম হচ্ছিল, সেক্ষেত্রে ডিজিজটা একটু ফাস্ট প্রোগ্রেস করে। আপনার যদি ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, বা আপনি অ্যামলোডিপিন জাতীয় ওষুধ খান, সেক্ষেত্রেও এই অসুখটা তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারে। আপনি যদি স্মোকার হন, সিগারেট বা বিড়ি খান, সেক্ষেত্রে আপনার এই অসুখটা তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারে। আপনি যদি চিউইং টোব্যাকো নেন, মানে জর্দা, তারপরে খৈনি, তারপরে গুটকা, এই অসুখগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনার এই অসুখটা তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারে। অন্যদের ক্ষেত্রে যদি 1 বছরে প্রোগ্রেস করে, আপনার ক্ষেত্রে হয়তো 6 মাসে প্রোগ্রেস করবে। অতএব আপনি নিজেদের প্রোফাইল দেখে নিন। আপনার প্রত্যেকের জন্য এই কথাটা বলছি, আপনি যদি নিজে এই গ্রুপে পড়েন, সেক্ষেত্রে কিন্তু সাধু সাবধান, আপনাকে আগেই এই নোড়ার মোকাবিলা করতে হতে পারে। কিন্তু মোদ্দা কথা হলো, এই জিনিসটা কিন্তু ওভারনাইট হয় না। মানে আজকে দাঁত নড়ছিল না, কালকে সকালে উঠে দেখলাম দাঁত নড়ছে, এটা কিন্তু হয় না। যদি না এরকম হয় যে হঠাৎ করে কোনো একটা শক্ত কাপড় বা কোনো একটা সাবস্টেন্স পড়লো, যেখানে অল্প নড়া দাঁত হঠাৎ করে বেশি নড়তে শুরু করলো, সেটা এক্সেপশনাল কেস। এইবার প্রশ্ন হলো, দাঁত যদি নড়তে শুরু করে, তাহলে আগে কনসেপ্ট কি ছিল? নড়া দাঁত মানেই বসন্তের পাতা ঝরে যাওয়ার মতন আমাদের অপেক্ষা করতে হবে কবে দাঁতটা পড়ে যাবে, বা ডাক্তারবাবুর কাছে গেলাম কারণ দাঁতটা খুব অসুবিধা করছে, খেতে অসুবিধা করছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, কোনো কোনো সময় ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু দাঁতটা তুলে ফেললেন। আজকের দিনে, যে কারণে তুমি আমাকে প্রশ্নটা করছো, আজকের দিনে কিন্তু সেই দিনটা আমরা পার হয়ে এসেছি। কারণ বিগত বেশ কিছু বছর ধরে যে টেকনিকটা নিয়ে আমরা কথা বলছি, সেই টেকনিকটার নাম স্প্লিন্টিং বা ডেন্টাল স্প্লিন্টিং। আমি অনেক মিডিয়া অনেকবার বলেছি, কারণ এটা আমি এত সফলভাবে বিগত কয়েক বছর ধরে করে চলেছি এবং পেশেন্টদের মুখে এত হাসি ফোটাতে পেরেছি। আমার কিছু পেশেন্ট আছে যার নড়া দাঁত আমি ফিক্স করেছি। 18 বছর 20 বছর পর্যন্ত দাঁত, 18-20 বছর আগে কেউ বলেছিলেন দাঁত তো পড়েই যাবে, তুলে ফেলুন, সেগুলো 18-20 বছর রয়েছে। হ্যাঁ, শুধু প্রথমবার স্প্লিন্টিং করাতে নেই, তাকে হয়তো 5-6 বছর 7 বছর বাদে আবার রিস্প্লিন্টিং করতে হচ্ছে, একটু জোড়াতাপ্পে দিতে হয়েছে, কিন্তু এই দাঁতগুলো কিন্তু এতদিন পর্যন্ত থাকে। এইবার আমরা স্প্লিন্টিং করার জন্য কিভাবে জিনিসটা করি একটু যদি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আগে কি হতো, আপনি শুনে থাকবেন যে আগেকার দিনে ডাক্তাররাও চেষ্টা করতেন যে যদি দাঁত নড়ে যায় সেটাকে ফিক্স করার জন্য কি করা যায়। তখন আমি শুনেছি, কারণ এটা শুনেছি মানে আমি আমার ডাক্তারি জীবনের, ডাক্তারি পড়তে যাওয়ার সময়কার একদম প্রথম দিকে দেখেওছি, যে তার দিয়ে দাঁতগুলো পাশের দাঁতের সঙ্গে বেঁধে দিত, তাতে দাঁতটা কিছুদিনের জন্য ফিক্স হতো। কিন্তু অসুবিধাটা হলো, এই ধরনের তার দিয়ে যদি আমি পাশের দাঁতের সঙ্গে এটাকে বেঁধে দিই, সবচেয়ে মুশকিল ওই তারগুলোর মধ্যে আরও বেশি ব্যাকটেরিয়াল প্লাক বা বায়োফিল্ম জমবে। শুধুমাত্র যে দাঁতটা নড়েছে সেটা তো বটেই, সঙ্গে আশেপাশের দাঁত যেখান থেকে সাপোর্ট দিচ্ছি তাদেরও হাড়গুলো হয়ে যাবে। অতএব এই টেকনিকটা সম্পূর্ণভাবে বর্জনীয়। যদি কেউ কোথাও কোনোদিন দেখে থাকেন, মনে রাখবেন এই টেকনিকটা অবসোলেট। মানে আজকের দিনে এই টেকনিকটা আর সারা পৃথিবীব্যাপী কোনো জায়গায় করা হয় না, এক্সেপ্ট যদি কোথাও কেউ ট্রমা বা দাঁতে চোট আঘাত পেয়ে থাকে, যেখানে 10-12 দিন মাত্র স্প্লিন্ট রাখবো, সেক্ষেত্রে অনেক সময় তার দিয়ে করতে হয়। কারণ জায়গাটা ব্লিডিং থাকলে আমরা যে টেকনিকে দাঁতটা এখন জুড়ি, সেটা করতে একটু অসুবিধা থাকে, সেক্ষেত্রে তার দিতে হতে পারে।
কিন্তু মনে রাখবেন সেক্ষেত্রে আমি 10-12 দিন বাদেই তারটা খুলে ফেলি। এইবার যে টেকনিকটা আমরা এই ম্যাজিক কাজটা করি, কারণ ম্যাজিক কেন বলছি, অনেক পেশেন্টকে আমি বলতে শুনেছি যে আমি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে অলমোস্ট প্রত্যেক দিন এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি এবং সাকসেসফুলি অনেক দিন ধরে অনেক পেশেন্টের মুখে হাসি ফুটিয়ে চলেছি। আমি জানি না কলকাতা শহরে কত বেশি হয়, কিন্তু এই টেকনিকটি সারা পৃথিবীতে এখন খুব পপুলার। এবার মনে রাখবেন এই টেকনিকটা যাওয়ার আগে একটা কথা বলি, অনেক সময় আমি দেখেছি পাশের দাঁতের সাপোর্ট নেওয়া হয় বলে পাশের দাঁতগুলোকে কেটে এই দাঁতটাকে শুদ্ধ জুড়ে একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু একদম ভুল টেকনিক। এই টেকনিকে কিন্তু স্প্লিন্টিং হয় না। ক্রাউন লাগিয়ে স্প্লিন্টিং করা হচ্ছে সবচেয়ে খারাপ আনএথিক্যাল টেকনিক। যে টেকনিকটা আমি বলছি সেটা হচ্ছে পিওর ডেন্টাল স্প্লিন্টিং। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা যেটা করি, একটা খুব সহজ উদাহরণ দিই। দেখবেন ছোটবেলায় আমরা যদি খেলতে গিয়ে চোট পেতাম, পায়ে ব্যথা লাগতো, আমি একটা পা দিয়ে চলছি, তখন বন্ধুরা এসে বলতো আয় তোদের একটু হাত দে, আমরা দুজন কাঁধে, দুজনের পাশাপাশি দুজনের কাঁধে হাত রাখতাম, তারা আমাকে ক্যারি করে নিয়ে চলে যেত। এই স্প্লিন্টিংয়ের টেকনিকটা তাই। আশেপাশে যে দাঁতগুলো স্টেবল আছে বা নড়েনি তার সঙ্গে আমি দাঁতগুলোকে জুড়ব, কিন্তু জুড়বো কি তার দিয়ে? বললাম তার দিয়ে জোড়ার টেকনিকটা অবসোলেট হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে জুড়বো? আমরা এই দাঁতগুলোর ওপরে একটু শেপিং করে দাঁতগুলোকে স্যান্ড বাস্টিং করে রাফ করে নিই, করে এচ বন্ড করে নিই। এচ বন্ড মানে একটা অ্যাসিড দিয়ে, খুব হালকা অ্যাসিড দিয়ে এটার গায়ে খুব মাইল্ড রাফনেস তৈরি করা হয়। তারপরে এর উপরে বন্ডিং বা অ্যাডহেসিভ আছে করে আমরা এই জিনিসটাকে কম্পোজিট রেজিন বা একটা রেজিন আছে, যে রেজিনটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট দিলে জুড়ে যায় বা শক্ত হয়ে যায়, এরকম একটা জিনিস দিয়ে জুড়ে দিই। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম যখন আমরা কোনো একটা ছাদ বানাই বা একটা পিলার বানাই, তার ভিতরে একটা লোহার কাঠামো তৈরি করি, টিএমটি বারের কাঠামো তৈরি করি, সেরকম এই রেজিনের একটা কাঠামো দরকার আছে, না হলে কিন্তু রেজিনটা দুদিন বাদেই টুক করে ভেঙে যাবে। আপনারা দেখবেন যখন আমরা পুজোর সময় মা দুর্গার মূর্তি বানাই বা যে কোনো ঠাকুরের মূর্তি বানাই, একটা খড় এবং মাটির কাঠামো বানাই, তার উপরে রং করে ঠাকুরের মূর্তি বানাই, তো তাই এই খড়ের কাঠামোটা, ভিতরে বাঁশের বা খড়ের কাঠামোটা খুব ইম্পর্টেন্ট। কাঠামোটা না থাকলে এই জিনিসটা ভেঙে যাবে। সেরকমই আমাদের কাছে একটা মেটেরিয়াল আছে, মেটেরিয়ালটা কী দিয়ে তৈরি? ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসের স্ট্রিপ পাওয়া যায়, এই স্ট্রিপগুলো দিয়ে আমরা এই কম্পোজিট রেজিনের ভেতরে একটা স্ট্রাকচার তৈরি করি, যে স্ট্রাকচারটা এই মেশ ওয়ার্কটা এই পার্টিকুলার স্প্লিন্টটাকে প্রচণ্ড শক্ত এবং ভাঙন রোধী করে তৈরি করে। মানে এখান থেকে দিস বিকামস অলমোস্ট আনব্রেকেবল। তারপরে আমরা দাঁতগুলোকে জুড়ে দিই। আমি এরকম দেখেছি পেশেন্ট এত রিওয়ার্ডিং, ডাক্তারবাবু আমার দাঁতটা বোধহয় পড়েই যাবে, এরকম সিচুয়েশনে কাচুমাচু হয়ে আসা একজন পেশেন্ট ঠিক 1 থেকে 1.5 ঘন্টা বাদে অত্যন্ত একটা উজ্জ্বল হাসি নিয়ে ফিরে গেছেন। সে আমাকে বলেছে আমি তো ভেবেছিলাম এটা 2 ঘন্টা আগে পড়েই যাবে, এটা একদম শক্ত হয়ে গেছে। এবং ওইখানে চেয়ারে ওই অদ্ভুত হাসিটা দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয়, কারণ আমি জানি আজ থেকে 20 বছর 30 বছর আগে এই দাঁতটার কিন্তু একদম অবশ্যম্ভাবীভাবে পড়ে যাওয়াটাই ভাগ্য ছিল। কিন্তু আজকের দিনে আমরা এই অদ্ভুত টেকনোলজি, যেটাকে বলে স্প্লিন্টিং, আপনার ডেন্টাল স্প্লিন্টিং লিখে ইউটিউবে সার্চ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন, দেখতে পাবেন ভিডিও আছে, বিভিন্ন রকম তথ্য পেতে পারেন। কিন্তু ডেন্টাল স্প্লিন্টিং আজকে নড়ে যাওয়া দাঁতের সমস্যাকে প্রায় 80 থেকে 90% কমিয়ে দিয়েছে। অতএব আপনার যদি দাঁত নড়ে গিয়ে থাকে বা আপনি ভাবছেন দাঁতটা বোধহয় পড়েই যাবে বা দাঁতটা রাখতে পারবো না, বা আপনি ভাবছেন দাঁতটা হয়তো তুলে ফেলতে হবে, একবার আপনার ডাক্তারবাবুকে গিয়ে বলুন আমি এটাকে স্প্লিন্ট করাতে চাই। অথবা এরকম ডাক্তারবাবুর খোঁজ করুন যিনি ডেন্টাল স্প্লিন্টিং করেন। আপনার কিন্তু যে দাঁত সম্পর্কে আপনি সম্পূর্ণ রকম ভেবে রেখেছেন, হতোদ্যম হয়ে গেছেন, হতাশ হয়ে গেছে, দাঁতটা তো থাকবে না, সেই দাঁতকে কিন্তু আপনি আগামী বেশ কিছু বছর আপনার শরীরের অঙ্গ হিসেবে সঙ্গী করে রাখতে পারবেন। তো আপনি স্প্লিন্টিং এর কথা যেটা বলছেন, সেটা যদি একটা দাঁত নড়ে যায়, মাড়ি দিয়ে একটি দাঁত নড়ে গিয়েছে, সেক্ষেত্রে সম্ভব নাকি একাধিক দাঁত, মানে বেশ কিছু দাঁত একসঙ্গে যদি নড়ে যায় সেক্ষেত্রেও কি স্প্লিন্টিং সম্ভব? না, ব্যাপারটা এরকম নয়। একটা দাঁত থেকে শুরু করে 1টা 2টো 3টে দাঁত 4টে দাঁত পর্যন্ত নড়ে গেলেও স্প্লিন্টিং করা সম্ভব, এরকম নয়। কারণ অধিকাংশ ক্ষেত্রেই যাদের পেরিওডন্টাইটিস থাকে তাদের সাধারণত একটা দাঁত নড়ে না, অধিকাংশ ক্ষেত্রে তাদের 2-এর অধিক দাঁতই নড়ে। এবং আরেকটা খুব ভালো খবর, সেটা হচ্ছে আগে, আজ থেকে 7-8 বছর আগেও
গ্লোবালি অ্যান্টেরিয়র স্প্লিন্টিং ওয়াজ ইজি, মানে সামনের দাঁতগুলো নড়ে গেলে ফিক্স করা অনেক সহজ ছিল। পেছনের দাঁত, চিবিয়ে খাওয়ার দাঁত কিন্তু নড়ে গেলে খুব একটা বেশি স্প্লিন্টিং করা যেত না। কিন্তু আজকের দিনে এরকম মেটেরিয়াল এবং এরকম টেকনিক পাওয়া যাচ্ছে যাতে আমরা পেছনে চিবিয়ে খাওয়ার দাঁতও যদি একটা নড়ে যায়, একটা বা ইভেন দুটো নড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হয়তো কোনো কোনো সময় দাঁতের বেশি ইনফেকশন থাকলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নিয়ে স্প্লিন্টিং করতে হয়, কিন্তু তারপরেও সম্ভব। আর একটা কথা, স্প্লিন্টিং নিয়ে একটা প্রশ্ন আমাকে প্রচুর আমার চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমাকে লোকে জিজ্ঞেস করছে, আচ্ছা ডাক্তারবাবু, এটা করলে কি কথা বলতে বা খেতে বা লুক ওয়াইজ দেখতে কোনো রকম পরিবর্তন বা অসুবিধা হয়? আপনাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই মেটেরিয়ালগুলো একদম দাঁতের মতন রং, এবং এই মেটেরিয়ালগুলো দেখে বোঝার উপায়ই নেই যে দাঁতের উপরে কিছু লাগানো আছে। হ্যাঁ, লাগালে প্রথম 12 ঘন্টা একটুখানি উঁচু মনে হতে পারে, কারণ এটা তো এক্স্যাক্টলি দাঁতের মতন শেপ নয়, একটু শেপটা অন্যরকম, কিন্তু ঠিক 6 থেকে 12 ঘন্টার মধ্যে পেশেন্ট এতে অ্যাডাপ্ট করে নেয়। অতএব আপনার কথা বলায়, আপনার খাওয়ায়, আপনার দেখার মতন সিচুয়েশনে এটা আপনার জীবনে কোনো রকম পরিবর্তন আর মানে যা পরিবর্তন একমাত্র এটাই যে দাঁতটা আপনার এই আগের মুহূর্ত পর্যন্ত নড়ছিল সেটা কমপ্লিটলি ফিক্সড হয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন রাখতে হবে সকলের জন্য, সকলের স্বার্থে, যে এই নড়বড়ে দাঁতের যে সমস্যা আপনি বলছেন ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, মাড়িতে ইনফেকশন হোক বা সংক্রমণ হোক বা অন্যান্য কারণেও হতে পারে, এই সমস্যা থেকে বাঁচতে কিভাবে আমাদের চলা উচিত? আপনি শুরুতে বলেছেন ব্রাশ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আরেকটু জানতে চাইবো যে ঠিক কিভাবে চললে এই যে দাঁত অকালে নড়ে যাওয়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে দাঁত তো আমরা ব্রাশ করবোই, দিনে 2 বার রেকমেন্ডেড, না পারলে অ্যাটলিস্ট 1 বার ব্রাশ করব। কিন্তু একটা কথা বলি, যখন আমরা ব্রাশ করব আমরা কি ঠিক টেকনিকে ব্রাশ করছি সেটা জানার জন্য আইদার একজন ডাক্তারের কাছে যান বা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে। এবার টেকনিকগুলোর নাম একটু বলে দিই। যারা বড়রা অ্যাডাল্ট পেশেন্ট তারা মডিফাইড বাস এই টেকনিকটায় ব্রাশিং করবেন, ইউটিউবে সার্চ করুন মডিফাইড বাস টেকনিক বলে। বা ছোটদের জন্য ফোনস টেকনিক বা রোলস টেকনিক, এই টেকনিকে ব্রাশ করুন। অতএব বড়দের জন্য মডিফাইড বাস এবং ছোটদের জন্য ফোনস বা রোলস টেকনিকে ব্রাশ করুন। আর যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, আপনি স্মোকার হন বা ডায়াবেটিক পেশেন্ট হন, সেক্ষেত্রে বছরে 1 বার, বা যদি আপনি এগুলো কোনোটাই নাও হন তাহলেও 1.5 বছরে 1 বার দাঁতের ডাক্তারের কাছে যান। 6 মাসে যাওয়ার দরকার নেই, যেটা আমরা সব জায়গায় বলি সেটার একটা অন্য ইমপ্লিকেশন আছে। 6 মাসে সবার যাওয়ার দরকার নেই, কিন্তু বছরে 1 বার যাদের ডায়াবেটিস আছে বা যারা ক্রনিক স্মোকার বা ফ্যামিলি হিস্ট্রি আছে দাঁত নড়ে পড়ে যাওয়ার, তারা বছরে 1 বার করে দাঁতের ডাক্তারের কাছে যান। আর যাদের এগুলো কোনোটাই নেই, 1.5 বছর 1 বার দাঁতের ডাক্তারকে গিয়ে দেখিয়ে আসুন যে আপনার দাঁতগুলো ঠিকঠাক অবস্থায় আছে কি নেই। অতএব দাঁত মেনটেন করা খুব ডিফিকাল্ট কিছু নয়। দাঁত আমাদের একজন মুখের মধ্যে, যেটা আমাদের বডির গেটওয়ে, তার অতন্দ্র প্রহরী। আপনার বাড়ির গেটের দরজা যদি আপনি তালা সবসময় ঠিক করে রাখেন তাহলে বাড়িতে এরকম চুরি হবে না। সেরকম আপনার মুখে এই প্রহরীদের যদি আপনি ঠিকমতো কেয়ার করেন তাহলে সারা শরীরের গেটওয়েতে আপনার এই যে সুরক্ষা বলা হয় আপনাকে একটা নতুন এবং একটা প্রাণোচ্ছল জীবন প্রদান করবে। অর্থাৎ দাঁত এই যে নড়ে যাওয়ার সমস্যা, যা নিয়ে আপনারা কিন্তু জেরবার একটা টেনশন উদ্বেগ সবসময় কাজ করছে, কিন্তু ডাক্তারবাবুর সুচিন্তিত পরামর্শ আপনারা পেলেন, আপনারা জানতে পারলেন যে ডেন্টাল স্প্লিন্টিং বলে যে অত্যাধুনিক পদ্ধতি রয়েছে তার মাধ্যমে কিন্তু অচিরেই এই দাঁত নড়ে যাওয়ার সমস্যা বা নড়বড়ে দাঁতের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সেই জন্য সঠিক সময়ে বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তীতে ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।